সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি তোমাদের ভর্তি হওয়ার পর থেকেই আমাদের যে অনলাইন ক্লাস শুরু হয়েছিল, প্রথম যে অধ্যায়টি আমি নিয়েছিলাম ম্যাট্রিক্স ও নির্ণায়ক। আজকের ক্লাসে আমি ম্যাট্রিক্স নির্ণায়ক এবং সরলরেখা তোমাদের দুই ম্যাডাম নিয়েছিলেন, সেটার উপরে আলোকপাত করব এবং সংক্ষিপ্ত আলোকপাত হবে। অর্থাৎ অনেকটা রিভিশন টাইপের তোমরা বলতে পারো, যে বিষয়গুলি আলোচনা না করলেই নয়, সেই বিষয়গুলি আমি আলোচনা করার চেষ্টা করব। আমাদের নির্ধারিত সময়ের মধ্যে যতটুকু সম্ভব আমি সেই বিষয়গুলো আলোকপাত করব। আর তোমাদের যে অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলছে তোমরা সেভাবে চালিয়ে যাবে। তোমাদের যে আর একটা বিষয় তোমাদের পরামর্শ দেব, যে 6টি চ্যাপ্টার তোমরা পুঙ্খানুপুঙ্খভাবে এটা কমপ্লিট করবে। অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, পরীক্ষা হবে না, এই জন্য আমি আমার চ্যাপ্টারগুলি ভালোভাবে করব না, তাহলে কিন্তু পরে তোমরা অ্যাডমিশনের সময় যে বিপদে পড়বে। কাজেই তোমাদের এখন থেকেই যেটা করতে হবে, যে প্রত্যেকটা চ্যাপ্টার A to Z দাগিয়ে দাগিয়ে তোমাকে আন্ডারলাইন করে কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট, এই বিষয়গুলি তোমাকে ভালোভাবে পড়তে হবে। আমি একটা কথা বলি, যে পুঙ্খানুপুঙ্খভাবে উচ্চ মাধ্যমিকের সিলেবাস সম্পন্ন করাই তোমার অ্যাডমিশনের পাথেও। কাজে তখন আর আলাদাভাবে অ্যাডমিশনের চিন্তা করা লাগবে না আর কি। তুমি উচ্চ মাধ্যমিকে যদি ভালোভাবে তোমার সিলেবাসটা কভার করতে পারো, তাহলে তোমার সেটাই তোমার কি হবে, তোমার অ্যাডমিশনের পাথেও হবে। আর তোমাদের তো টার্গেটটা ফিক্সড আপ করতে হবে, কে ডাক্তার হবে, কে ইঞ্জিনিয়ার হবে, কে বিশ্ববিদ্যালয়ে পড়বে, এটা তোমাদের ঠিক করে নিতে হবে। আমি তো আসলে যখন অফলাইনে ক্লাস নিই, তখন এসেই বলি যে আমার ডাক্তার ইঞ্জিনিয়াররা কেমন আছো এবং অন্যান্যরা কেমন আছো আর কি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আসো, আমি আমাদের যে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক এই ক্লাসটি আমি যতদূর সম্ভব এবং সরল রেখার কিছু অংশ আমি তোমাদের সামনে উপস্থাপন করি, একদম বেসিক বিষয়গুলি। আমরা ম্যাট্রিক্স আমরা m/n আকারের ম্যাট্রিক্স আমরা জানি, সেটা কি সেটা আমরা লিখি। m/n আকারের ম্যাট্রিক্স, অনেক জায়গায় এটাকে আদর্শ আকারের বা প্রমাণ আকারের ম্যাট্রিক্সও বলে বা সাধারণ আকারের ম্যাট্রিক্সও বলে। তাহলে আমরা ম্যাট্রিক্সটা লিখি। A11, A12, A13, A1n, A21, A22, A23, A2n। এইভাবে যদি আমরা ডট ডট দিতে থাকি, তাহলে আমাদের এখানে চলে আসবে AM1, AM2, AM3, AMN। আমরা জানি যে এগুলোকে কি বলে, ভূমির সমান্তরালে যে এখানে আমরা জানি যে যে সকল সংখ্যা নিয়ে ম্যাট্রিক্স গঠিত সেগুলোকে আমরা ভুক্তি বলি বা এন্ট্রি বলি। এগুলোকে বলা হয় সারি, ইংরেজিতে রো। আচ্ছা, আর এগুলোকে বলা হচ্ছে কি, কলাম। ভূমির পরে লম্বভাবে যেগুলো দাঁড়িয়ে আছে সেগুলোকে আমরা বলছি একত্রে কলাম। স্তম্ভ, তিনটা নামে আমরা অভিহিত করি, কলাম, স্তম্ভ। সাধারণত আমরা কলাম আর সারি বলি, সারি কলাম বলি। অর্থাৎ কলাম একটা ইংরেজি শব্দ, এই শব্দটা এখন বাংলাটাই আমরা ইংরেজিকেই বাংলা হিসেবে বলি। তাহলে এটা হলো m/n আকারের বা সাধারণ আকারের ম্যাট্রিক্স। আর m/n কে কি বলে, ম্যাট্রিক্সের অর্ডার। ম্যাট্রিক্সের অর্ডার বা ক্রম, ম্যাট্রিক্সের অর্ডার বা ক্রম। প্রিয় শিক্ষার্থীরা, এটুকু আমরা জানি। এরপর আমরা জানি আয়তাকার ম্যাট্রিক্স, জানি হলো বর্গাকার ম্যাট্রিক্স। আয়তাকার ম্যাট্রিক্স কি? আয়তাকার ম্যাট্রিক্স হলো সারি কলাম যদি অসমান হয় তাহলে আয়তাকার ম্যাট্রিক্স। বর্গাকার ম্যাট্রিক্স হলো সারি কলাম যদি সমান হয় তাহলে বর্গাকার ম্যাট্রিক্স। আমরা কলাম ম্যাট্রিক্স জানি, শুধুমাত্র যদি একটি কলাম হয় তাহলে কি হবে, তাকে আমরা বলি কলাম ম্যাট্রিক্স। আমি একটু লিখে দেখাই। আমি যদি এই কলামটা নিই,
A11 A21 AM1, এটার নাম কি? এটার নাম হলো কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স। এরপরে আমরা আসবো সারি ম্যাট্রিক্স। তাহলে এটা আমি মুছে দিই, সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স মানে ওই ম্যাট্রিক্সের একটি মাত্র সারি থাকে। তাহলে ধরো A11 A12 A13 A1n, এটাকে বলা হচ্ছে সারি ম্যাট্রিক্স। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই যে কলাম ম্যাট্রিক্স, সারি ম্যাট্রিক্স, এগুলো আমরা জানলাম। তাহলে আমরা কি কি জানলাম? আমরা জানলাম যে ম্যাট্রিক্স কি, সাধারণ আকারের ম্যাট্রিক্স, সাধারণ আকারের ম্যাট্রিক্সের আকারটা কেমন, এখানে সারি কোনটা, কলাম কোনটা। তারপরে হলো আমরা আরো জানলাম আয়তাকার ম্যাট্রিক্স, বর্গাকার ম্যাট্রিক্স, সারি ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স। এখানে আমাদের আরো আছে স্কেলার ম্যাট্রিক্স, অভেদ ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, অভেদ ম্যাট্রিক্স। তারপরে মুখ্য কর্ণ, গৌণ কর্ণ, এগুলো তো আমরা জানি। বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমি তোমাদের খালি মুখ্য কর্ণ এবং গৌণ কর্ণটা একটু দেখাই, যে মুখ্য কর্ণ কি আর গৌণ কর্ণ কি। ধরো এই একটা ম্যাট্রিক্স, কি ধরনের ম্যাট্রিক্স? বর্গ ম্যাট্রিক্স। A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33, এটা হলো একটা বর্গ ম্যাট্রিক্স। এইখানে আমরা যদি এই কর্ণটা নেই, এটা হলো কি মুখ্য কর্ণ, আর এই বরাবর এটার নাম কি? এটার নাম হলো গৌণ কর্ণ। এটা আমরা জানি। আর একটা জিনিস আমাদের এমসিকিউতে আসে, যে ট্রেস অফ এ, ট্রেস অফ এ, ট্রেস অফ এ, অর্থাৎ এ ট্রেস। সেগুলো কি? সেগুলো কিছুই না, মুখ্য কর্ণের ভুক্তিগুলির যোগফল। তাহলে কি কি হবে? A11 হবে, A22 হবে, A23 হবে, A11 A22 A23, এই মুখ্য কর্ণের ভুক্তিগুলির যোগফল, সেটা হলো ট্রেস অফ এ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতোমধ্যে জেনে গেছো যে বর্গ ম্যাট্রিক্স কি, স্কেলার ম্যাট্রিক্স কি, অভেদ ম্যাট্রিক্স কি। এগুলো আমরা অঙ্ক করতে যাই আমরা শিখেছি। কর্ণ ম্যাট্রিক্স, আচ্ছা, তারপরে হলো শূন্য ম্যাট্রিক্স, সকল ভুক্তি শূন্য হলে শূন্য ম্যাট্রিক্স, এগুলো আমরা সবাই জানি। আমি যে বিষয়টি এখন আলোকপাত করব সেটা হলো সেটা আমি লিখছি প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্সের আগে আমি ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা তোমাদের দেখাই। এই একটা ম্যাট্রিক্স ধরো, কি ধরনের ম্যাট্রিক্স? বর্গ ম্যাট্রিক্স। তাহলে A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33। তাহলে ট্রান্সপোজ অফ এ কি হবে? অতএব ট্রান্সপোজ অফ এ, A11 A21 A31 A12 A22 A32 A13 A23 A33। ঠিক আছে, এটা হলো ট্রান্সপোজ অফ এ। এখন এক নাম্বার প্রতিসম ম্যাট্রিক্স করি। প্রতিসম ম্যাট্রিক্সটা কি? এ একটা বর্গ ম্যাট্রিক্স দেওয়া আছে, যদি এ ম্যাট্রিক্স এবং এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স
পরস্পর সমান হয়, যদি এত হয় তাহলে এ কে প্রতিসম ম্যাট্রিক্স বলা হয়। প্রতিসম ম্যাট্রিক্স বলা হয়। তাহলে এটা কখন সম্ভব? আমরা এই মুখ্য কর্ণ বরাবর যদি আমরা এটা সরল রেখা টানি, এই সরল রেখা টানার পরে এখানে যদি লম্ব টানি, লম্ব টানলে লম্ব বরাবর যে ভুক্তিগুলি আছে, অর্থাৎ এই একটা ভুক্তি এই একটা ভুক্তি, এরা পরস্পর যদি সমান হয়, এটা যদি পরস্পর সমান হয়, এটা যদি পরস্পর সমান হয়, তাহলে যে ম্যাট্রিক্সটা আমরা পাবো, যে ম্যাট্রিক্সটা আমরা রাখবো এবং যে ম্যাট্রিক্সটা আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স হিসাবে পাবো, সেটা কি হবে? এরা পরস্পর প্রতিসম। কিভাবে আমি যেমন দেখাই, যেমন বি একটা ম্যাট্রিক্স নিলাম, 1 2 3, এখানে 2 6 5 দিলাম। আর কি এখানে, তাহলে এখানে যদি 3 থাকে আমার এখানেও 3 হতে হবে, আর এখানে 5 থাকলে এখানেও 5 হতে হবে। আমি এখানে আর একটা সংখ্যা 4 নিলাম। এর ট্রান্সপোজ বের করি। অতএব ট্রান্সপোজ অফ বি কি হবে দেখো, 1 2 3, তারপর হলো 2 6 5, তারপর হলো 3 5 4। তাহলে এখানে আমরা কি বলবো? এখান থেকে বলবো অতএব বি ইকুয়াল টু বিটি। সুতরাং বি কি? সুতরাং বি হলো একটা প্রতিসম ম্যাট্রিক্স। বি কি? বি হলো একটা প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক্স ম্যাট্রিক্স। তাহলে এটা এখানে আমি বলে দিলাম এটা। এরপরে আমরা আসবো বি প্রতিসম ম্যাট্রিক্স। বি প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে কি? বি প্রতিসম ম্যাট্রিক্স। বি প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে কি? স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। আচ্ছা, তাহলে এখন দেখো এইটা আমরা কি করবো? ধরলাম একটা ম্যাট্রিক্স, একটা কি বর্গ ম্যাট্রিক্স, এই হলো একটা বর্গ ম্যাট্রিক্স। এখন এক্ষেত্রেও মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলি আছে, ধরলাম এখানে মুখ্য কর্ণ আছে, এখানে আমি লম্ব করলাম, এইখানে একটা ভুক্তি, এখানে একটা ভুক্তি। তাহলে এইটার পরে যদি এক সরল রেখা হয়, তাহলে ধরো এটা একটা লম্ব টানলাম, আমি এখানে একটা লম্ব টানলাম, এখানে আমি স্কোয়ার দিলাম, এখানে স্কোয়ার দিলাম, আর এইখানে আমি আবার গোল চিহ্ন দিয়ে দেখালাম। ধরো এগুলো সবই ভুক্তি, কিন্তু কথা হচ্ছে যে এখানে যদি 2 থাকে, এখানে -2 থাকবে, এখানে যদি 3 থাকে, এখানে -3 থাকবে, আর এখানে যদি ধরো 4 থাকে, তাহলে এখানে -4 থাকবে। আর একটা বিষয় হলো মুখ্য কর্ণের ভুক্তিগুলি সব শূন্য হবে। মুখ্য কর্ণের ভুক্তিগুলি কি হবে? সব শূন্য হবে। এরকম যদি হয় তাহলে কি হয়? আমরা একটা ম্যাট্রিক্স নিয়ে দেখি। বি একটা ম্যাট্রিক্স নিলাম, 0 2 3, -2 0 4। তাহলে কি এখানে যেহেতু 3 আছে, এখানে -3 হবে, এখানে হবে -4, এখানে হলো 0। এবার আমরা এর ট্রান্সপোজ বের করব। অতএব ট্রান্সপোজ অফ বি কি হবে দেখো, 0 -2 -3, 2 0 -4, 3 4 0।
আচ্ছা, তাহলে এইখানে আমি দিলাম। এখন আমি মাইনাস কমন নিই। কমন নিলে কি আছে দেখো, 0 2 3 2 0 -2 0 4 আর হলো -3 -4 0। তাহলে কি হলো আমার মাইনাস ট্রান্সপোজ অফ বি। তাহলে এখান থেকে আমরা সরি মাইনাস বি, এটা মাইনাস বি। তাহলে আমরা বললাম অতএব বি ইকুয়াল টু মাইনাস ট্রান্সপোজ অফ বি। এটা যদি হয় তাহলে আমরা বলবো বি ম্যাট্রিক্সটা কি, বি ম্যাট্রিক্স হলো বি প্রতিসম। এই ম্যাট্রিক্স দুটো আসলে পরীক্ষায় অনেক বেশি আসে, এটা আমরা একটু খেয়াল করব। এরপরে তোমাদের উপম্যাট্রিক্স, এরপরে তোমাদের কি শিখতে হবে, উপম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্স দেওয়া, ম্যাট্রিক্স থেকে যে কোনো সংখ্যক সারি বা যে কোনো সংখ্যক কলাম বাদ দিয়ে যে ম্যাট্রিক্সটা পাবো, সেই ম্যাট্রিক্সটা হলো প্রথমোক্ত ম্যাট্রিক্সের উপম্যাট্রিক্স। এটা আমরা সবাই জানি। তাহলে ধরো এটা খুবই সহজ জিনিস, সাবসেটের মতোই আর কি। তাহলে এ হলো 1 2 3 4 5 6 7 8 9। তাহলে আমি এখন এর উপম্যাট্রিক্স নির্ণয় করব। এর উপম্যাট্রিক্স সমূহ, ধরো আমি বাদ দিলাম প্রথম কলাম বাদ দিলাম, তাহলে আমি পেলাম হলো কি, আর প্রথম সারি বাদ দিলাম, তাহলে 5 6 8 9। আমার কিন্তু ইচ্ছা আমি কতটা সারি কতটা কলাম বাদ দিব। এরপরে আমি ধরো দ্বিতীয় কলাম আর প্রথম সারি বাদ দিলাম, তাহলে পাবো হলো 4 6 7 9। এইভাবে আমরা অনেক ম্যাট্রিক্স তৈরি করতে পারি। এই সময় ম্যাট্রিক্স গুলা কি, এই ম্যাট্রিক্সের উপম্যাট্রিক্স। আমরা এবার চলে যাব সমঘাতী ম্যাট্রিক্স। কিসে চলে যাব, সমঘাতী ম্যাট্রিক্স। সমঘাতী ম্যাট্রিক্স সেটা কি, এ একটা বর্গ ম্যাট্রিক্স, যদি এ সমান এ স্কোয়ার হয়, যদি এ সমান এ স্কোয়ার হয়, যদি এ সমান এ স্কোয়ার হয়, অর্থাৎ এ ইন্টু এ সমান এ স্কোয়ার সমান যদি এ হয়, তাহলে এ ম্যাট্রিক্স বলে, সমঘাতী ম্যাট্রিক্স বলে। এটা আমরা জানি। এখন আমরা কি করব, এখন আমরা একটা এক্সাম্পল দেব, তাই না? যেমন বইয়ে যেটা আছে, আমরা যে বইটা ফলো করি কেতাবুদ্দিনের বই, সেটাই তোমাদের দেখাই। তোমরা হয়তো অনেকেই এখন পর্যন্ত আমার ধারণা হয়তো তোমাদের মধ্যে বা তোমাদের বাইরে অনেকে দেখবো যে এটা পড়েছে, বুঝেছে, কিন্তু খাতা কলমে করে দেখা নাই। তোমাদের আর একটা বিষয় বলবো, অঙ্কের সাথে খাতা কলমের সম্পর্ক। খাতা এবং কলম, অনেক অঙ্ক তুমি দেখবা যে মনে হচ্ছে যে তুমি পারবা, তুমি কিন্তু যখন করতে যাবা তখন আটকে যাবে। কাজেই তোমাকে সেটা প্র্যাকটিস করতে হবে। যেমন এ সমান যদি আমরা 1 0 0 1, এটাকে আমরা I2 বলি, তাই না? এটাকে আমরা I2 বলি। তাহলে এখন এ স্কোয়ার আমি নির্ণয় করি, এ ইন্টু এ 1 0 0 1 1 0 0 1। এখন এখানে ম্যাট্রিক্সের গুণন বিষয়টা আসলো। আমরা ম্যাট্রিক্সের গুণন জানি, যদি প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সমান হয় তাহলে তাদের মধ্যে করা সম্ভব। প্রথম ম্যাট্রিক্সের কলাম যদি দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সমান হয় তাহলে কি তাদের মধ্যে গুণ করা সম্ভব। এখন আমরা এটা ইয়ে করি, দেখি। দেখো আমাদের এটা হবে 1 + 0, তারপরে হলো
জিরো প্লাস জিরো, তারপরে আবার দেখো জিরো প্লাস জিরো, এরপরে হলো জিরো প্লাস ওয়ান, হলো 1001, দ্যাট মিনস হলো এ, দ্যাট মিনস হলো এ, তাই না? তাহলে আমরা দেখছি যে এ স্কোয়ার সমান কত, এ স্কোয়ার সমান এ, কাজে এটা হলো একটা সমঘাতী ম্যাট্রিক্স। এইবার আমরা যাব অভেদঘাতী ম্যাট্রিক্স। অভেদঘাতী ম্যাট্রিক্স, অভেদঘাতী ম্যাট্রিক্স। তাহলে অভেদঘাতী ম্যাট্রিক্স, এ একটা বর্গ ম্যাট্রিক্স, যদি এ ইকুয়াল টু এ ইন্টু এ স্কোয়ার ইন্টু এ ইন্টু এ, বা একবার আমি লিখি এ স্কোয়ার সমান আই হয়, এ স্কোয়ার সমান যদি আই হয় তাহলে একে কি বলে, তাহলে এ ম্যাট্রিক্সটিকে অভেদঘাতী ম্যাট্রিক্স বলে। যেমন এবার আমরা যেমন চলে যাই, তাহলে আগেরটা কি ছিল, আগেরটা ছিল এ স্কোয়ার সমান এ, এ স্কোয়ার সমান এ, এ স্কোয়ার সমান যদি এ হয় তাহলে তাকে আমরা বলছি সমঘাতী ম্যাট্রিক্স, আর এ স্কোয়ার সমান যদি আই হয় তাহলে তাকে আমরা অভেদঘাতী বলি। আই মানে হলো আইডেন্টিটি ম্যাট্রিক্স, এন্ড অর্ডারটা কত হবে, অর্ডার এ যত অর্ডার হবে আই এর অর্ডারও তত হবে। এ যদি 2/2 হয় তাহলে আই এর অর্ডার হবে I2/2, এর অর্ডার যদি 3 হয় তাহলে আই এর অর্ডার হবে 3, I3/3, আর এর অর্ডার যদি 4 হয় তার মানে এর অর্ডার যা হবে আই এর অর্ডারও তাই হবে। তাহলে এখন দেখো আমি একটা এক্সাম্পল নিই, এ সমান হলো 2 3 -1 -2, অতএব এ স্কোয়ার, তার মানে কি এ ইন্টু এ, তাহলে বসাই দিই 2 3 -1 -2, 2 3 -1 -2। আমরা যদি আজকের ক্লাসটা প্রথম নিতাম তাহলে কিন্তু আমি একবারে গুণ করতাম না, যেহেতু আমরা আজকের ক্লাসটা রিভিশন ক্লাস নিচ্ছি কাজে আমি গুণ করি তোমাদের সরাসরি দেখাচ্ছি। তাহলে এখানে দেখো 2 × 2, এটা যদি গুণ করি তাহলে 4 - 3, 4 - 3, তারপরে হবে 6 - 6, তারপরে হবে -2 + 2, তারপরে হবে -3 + 4। তাহলে এখানে কি হলো 1 0 0 1, তাহলে এটা সমান কত, এটা সমান আইডেন্টিটি ম্যাট্রিক্স। প্রিয় শিক্ষার্থীরা তাহলে দেখো এ স্কোয়ার সমান আই হলো, তো এ স্কোয়ার সমান আই যদি হয় তাহলে আমরা তাকে কি বলতে পারি, তাকে আমরা বলতে পারি যে সেটা হলো অভেদঘাতী ম্যাট্রিক্স। এবার আমরা আসবো শূন্য ঘাতী। তো শূন্য ঘাতীর ক্ষেত্রে আমাদের যে বিষয়টা দেখতে হবে, a⁴m, অর্থাৎ m এর মান যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে। a⁴m যদি শূন্য হয় অর্থাৎ m এর মান, এখানে আগের দুটাতে যেমন 2 ছিল, m এর মান 2 ছিল, এক্ষেত্রে 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে। m এর যে মানের জন্য আমরা এই a⁴m সমান 0 পাবো, 0 ম্যাট্রিক্স পাবো, সেই ম্যাট্রিক্স m এর সেই সূচকের জন্য এই ম্যাট্রিক্সটি কি হবে, শূন্য। তাহলে এরপরে আমরা আসি শূন্য ঘাতী ম্যাট্রিক্স। শূন্য ঘাতী ম্যাট্রিক্স, তাহলে এ হলো বর্গ ম্যাট্রিক্স। তাহলে যদি a⁴m বা a⁴n ধরি,
জিরো ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? জিরো ম্যাট্রিক্স যদি হয়, বা আমি কথায় লিখি, তাহলে অনেকে তোমরা কনফিউজ হবে। a টু দি পাওয়ার n সমান সমান যদি শূন্য ম্যাট্রিক্স হয়, তাহলে n belongs to n এর জন্য a ম্যাট্রিক্সটি একটি শূন্য ঘাতি ম্যাট্রিক্স। এখন যেহেতু n হলো কি স্বাভাবিক সংখ্যা, আমরা কি বলি? স্বাভাবিক সংখ্যা আমরা বলি 1 2 3 4 5 6 আপ টু আকাশ পর্যন্ত, মানে ইনফিনিটি পর্যন্ত। তাহলে আমরা স্বাভাবিক সংখ্যা জানি 1 থেকে শুরু হবে এবং আকাশ পর্যন্ত। আচ্ছা, তাহলে আমি এখন একটা এক্সাম্পল দেখাই। যেমন a সমান সমান দেওয়া আছে 1 -1 1 -1। দেখি এখন তাহলে a সূচকের জন্য এটা শূন্য হয়, অতএব a স্কয়ার, তাহলে a ইন্টু a 1 -1 1 -1 1 -1 1 -1। তাহলে এখানে কত? দেখো 1 -1, এখানে যদি গুণ করি -1 + 1, এখানে হলো 1 -1, এখানে হলো -1 + 1, তার মানে এখানে আমি পাচ্ছি 0 0 0 0 0 0 0 0। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখছি যে a স্কয়ার সমান যদি একটা জিরো ম্যাট্রিক্স পাই, তাহলে সেটা হলো শূন্য ঘাতি ম্যাট্রিক্স। তাহলে এখানে n এর মান কত? n এর মান হলো 2। অনেক ক্ষেত্রে হতে পারে তুমি এমন ভাবে ম্যাট্রিক্সটা ধরেছো যে a কিউব সমান হলো জিরো ম্যাট্রিক্স পাচ্ছি, তাহলে n এর মান হবে 3। n এর মান 3 এর জন্য এই ম্যাট্রিক্সটি শূন্য ঘাতি ম্যাট্রিক্স। অনেক সময় হয়তো পেতে পারো a টু দি পাওয়ার 4 সমান শূন্য ম্যাট্রিক্স পাবা, তাহলে n এর মান হবে 4। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ম্যাট্রিক্সের যে প্রকারভেদ, ম্যাট্রিক্স এবং ম্যাট্রিক্সের প্রকারভেদ, এগুলো শিখলাম উদাহরণ সহ। এবং যে ম্যাট্রিক্সগুলি সাধারণত পরীক্ষায় বেশি আসে, আর একটা ম্যাট্রিক্স আসে ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, আপার ট্রায়াঙ্গুলার এবং লোয়ার ট্রায়াঙ্গুলার, সেটা তোমরা শিখে নিবে। আমি যদি সব বিষয়ে আলোকপাত করতে চাই, তাহলে কিন্তু আমি আমার এই দুটি চ্যাপ্টারকে আমি কভার করতে পারবো না। এরপর আমি তোমাদের বলেছি যে দুটি ম্যাট্রিক্স কখন গুণ করা যায় আর যোগ করা যায়। আমরা জানি যোগের আমরা সেই যদি আমরা যোগ ক্লাস 1 শিখি, তো ক্লাস 1 থেকেই আমরা জানি, বা তার আগের ক্লাসে, এখন তো আরো ছোট অবস্থায় জানা হয় যে যোগ কখন করা যায়। সমজাতীয় জিনিস যোগ করা যায়। তবে দুইটা ম্যাট্রিক্স যোগ করার ক্ষেত্রে তাদের অর্ডার সেম হতে হবে, তবে যোগ করা যাবে, এবং বিয়োগ করার ক্ষেত্রেও অর্ডার সেম হলে বিয়োগ করা যাবে। আর গুণ করার ক্ষেত্রে কি যাবে? গুণ করার ক্ষেত্রে হলো যে প্রথম ম্যাট্রিক্সের কলাম যদি দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সমান হয়, তাহলে যেমন ধরো এ একটা ম্যাট্রিক্স m/n, বি একটা ম্যাট্রিক্স n/l যদি হয়, তাহলে দেখো প্রথম ম্যাট্রিক্সের কলাম কত? n, আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কত? তাহলে ab যদি আমরা করি, তাহলে ab নির্ণয় করা সম্ভব। কারণ কি? কারণ হলো প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সমান। কিন্তু আমরা যদি বি ইন্টু এ করি, তাহলে দেখো এক্ষেত্রে বিটা আগে বসতেছে এবং এর কলাম হচ্ছে এল আর সারি হচ্ছে কি? দ্বিতীয় ম্যাট্রিক্স হলো এক্ষেত্রে এ, সারি হলো এম, কাজে বি এ নির্ণয় করা সম্ভব নয়। তাহলে কথাটা খুব সহজ কথা,
প্রথমে যে ম্যাট্রিক্স থাকবে, আমরা যে ম্যাট্রিক্স দুটা গুণ করব, প্রথমে যে ম্যাট্রিক্স থাকবে সেটা হলো প্রথম ম্যাট্রিক্স, পরে যেটা থাকবে সেটা হলো কি দ্বিতীয় ম্যাট্রিক্স, আর পরেরটা হলো দ্বিতীয় ম্যাট্রিক্স। তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম যদি দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সমান হয় তাহলে ম্যাট্রিক্স দ্বয়ের মধ্যে গুণ করা সম্ভব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন একটা অঙ্ক তোমাদের করে দেখাই। এই একটা অঙ্ক তোমাদের করে দেখাই। এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসে। A1364 এটা একটা বর্গ ম্যাট্রিক্স। বি হলো 2143 এবং সি সমান হলো a মাইনাস বি হলে সি স্কোয়ার প্লাস 5b প্লাস 3i এটা নির্ণয় করতে হবে। এটা নির্ণয় তাহলে দেখো তো আছে এ আর বি, এ বি থেকে আমাকে সি নির্ণয় করতে হবে। অর্থাৎ সি সমান, এখন আমরা সমাধান করি। সি সমান হলো এ মাইনাস বি। আমরা যদি একবারে করি, দেখো না বসাইয়া, তাহলে 1 মাইনাস 2 তাহলে মাইনাস 1, তারপরে হলো 3 মাইনাস 1 তাহলে 2, 6 মাইনাস 4 তাহলে 2, 4 মাইনাস 3 হলো 1। তাহলে আমরা সি পেয়ে গেছি। তাহলে এখন দেখো আমরা আরেকবার চেক করি যে আমরা ঠিক করলাম কিনা। এ মাইনাস বি, সি সমান হলো এ মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 1, 3 মাইনাস 1 2, 6 মাইনাস 4 হলো 2, 4 মাইনাস 3 হলো 1। এখন তাহলে আমরা কত সি স্কোয়ারটাকে বের করি। মাইনাস 1 2 2 1 মাইনাস 1 2 2 1, তাহলে কি মাইনাস 1 ইন্টু মাইনাস 1 তাহলে কত হবে 1 হবে, আর হলো 2 ইন্টু 2 প্লাস হলো 4। এবার মাইনাস 1 ইন্টু 2 মাইনাস 2, তারপরে হলো মাইনাস 1 ইন্টু 2 তাহলে কত হলো মাইনাস 2 প্লাস 2। তারপরে দেখো 2 ইন্টু মাইনাস 1, 2 ইন্টু মাইনাস 1 মাইনাস 2, 2 ইন্টু মাইনাস 1 মাইনাস 2, আর 1 ইন্টু 2 প্লাস 2, এটা গেল। এরপর দেখো 2 ইন্টু 2 হলো 4, 4 প্লাস 1, তাহলে কত পেলাম আমরা 5005, 5005। এখন সি স্কোয়ার প্লাস 5b প্লাস 3i, তাহলে সি স্কোয়ার 5005 প্লাস 5 ইন্টু বি, বি হলো 2143 প্লাস এবার 3i, আই হলো 1001। তাহলে আমরা আর এক লাইন করি। এখানে দেখো 5005 কত আসবে, এখানে আসবে 10 5, তারপরে হলো 20 15, এখানে হলো 3003। আমাদের দেওয়া সি স্কোয়ার প্লাস 5b প্লাস 3i। তাহলে আমরা এই পর্যন্ত আরেকবার আমি চেক করে দেখি।
তাহলে a মাইনাস b বের করেছি, আমাদের a মাইনাস b দেওয়া আছে c। তাহলে 1 মাইনাস 2 মাইনাস 1 3 মাইনাস 1 2 6 মাইনাস 4 2 4 মাইনাস 3 1। আচ্ছা, সি স্কয়ার নির্ণয় করে নিলাম। মাইনাস 1 টু 2 1 মাইনাস 1 টু 2 1। এবার গুণ করলাম, দেখো মাইনাস 1 ইন্টু মাইনাস 1 প্লাস 1 প্লাস হলো 2 গুণিতক 4। তারপর মাইনাস 1 ইন্টু 2 মাইনাস 2 আর হলো 2 ইন্টু 1 প্লাস মাইনাস 1 মাইনাস 2 প্লাস হলো 2। এবার 2 ইন্টু 2 হলো 4, 2 ইন্টু 2 হলো 4, তারপর কি 1 ইন্টু 1 হলো, তাহলে 5005। এবার আমরা মানটা বসাই দিলাম কোথায়, আমাদের যেটা নির্ণয় করতে হবে সি স্কয়ার প্লাস 5b প্লাস 3। তাহলে 5005 এখানে আমরা বসাইছি হলো কি বিটা হলো 2 1 4 3 10 5 আর হলো 20 15। আচ্ছা, এরপরে 3 0 0 3। এবার আমরা সবগুলো যোগ করব, তাই না? যোগ করলে যেটা হবে সেটাই আমাদের সেই রাশিটির মান, সেটা একটা ম্যাট্রিক্স হবে। তাহলে 5 প্লাস 10 প্লাস 3 তাহলে কত হলো 18। এরপরে হলো 0 প্লাস 5 প্লাস 0 তাহলে কত হলো 5। তারপরে কত হলো 0 প্লাস 20 প্লাস 0 তাহলে 20 আর হলো 5 প্লাস 15 প্লাস 3 তাহলে 23। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এটাই ফলাফল। তাহলে আমরা কিন্তু এইভাবে যে কোনো ম্যাট্রিক্স আমরা নির্ণয় করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা চলে যাই পরের অঙ্কে, আমরা পরের চ্যাপ্টারে চলে যাই। কারণ এইখানে আমাদের এই ম্যাট্রিক্সের গুণন এবং এই জাতীয় অঙ্কগুলো নির্ণয় করাই হলো আমাদের মূল কাজ। পরীক্ষাতেও তোমাদের এই ধরনের অঙ্কই আসবে আর কি। আচ্ছা, তাহলে আমরা এবার চলে যাব নির্ণায়কে। নির্ণায়কে আমরা যে কয়টা জিনিস খুবই ইম্পর্টেন্ট সেই কয়টা জিনিস শিখবো। তারপরে যদি আমরা সরল রেখায় যেতে পারি যাব, অন্তপক্ষে কয়েকটা সূত্র অন্তপক্ষে আমরা শিখবো। 5টা মিনিটেও যদি আমরা কিছু সূত্র শিখতে পারি, অনেকদিন পরে সূত্র শেখা, সূত্র মনে রাখাই হলো মূল কাজ। সূত্র যদি মনে রাখতে পারি তার কাজে আমরা খুব সহজেই অঙ্কগুলো সলভ করতে পারবো আর কি। আমরা এবার চলে যাব, ধরো আমরা একটা নির্ণায়ক নিলাম A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33। ওকে, এখন এই নির্ণায়কের আমরা কি বের করব? অনুরাশি বের করব, সহগুণক বের করব আর বিস্তার। তাহলে এই নির্ণায়কটির অনুরাশি, তাহলে আমার এখানে ভুক্তি কতটা আছে? ভুক্তি আছে, যেটা আর একটা বিষয়, নির্ণায়ক আমরা জানি সবসময় কি হবে? বর্গাকার হবে, আর ম্যাট্রিক্স কি হবে? আয়তাকার হবে। তাহলে এটা একটা পার্থক্য। তাহলে ম্যাট্রিক্স সর্বদা হবে আয়তাকার বা বর্গাকার, আর নির্ণায়ক হবে সর্বদাই বর্গাকার। তারপরে হলো নির্ণায়কের বিস্তার করা যায় কিন্তু ম্যাট্রিক্সের বিস্তার করা যায় না। তারপরে হলো নির্ণায়কের একটা নির্দিষ্ট মান পাওয়া যায় কিন্তু ম্যাট্রিক্সের কোনো মান নাই। ম্যাট্রিক্সের আকার আছে, কি নাই? মান নাই। আর নির্ণায়কের আকারও আছে এবং তাকে বিস্তার করে সেখান থেকে মান নির্ণয় করা যায়। তাহলে A11 এর অনুরাশি কি হবে? এই ভুক্তিটা যে সারি এবং যে কলামে অবস্থিত সেটা বাদ দিলে যে আরো 4টা ভুক্তি থাকবে, সেই ভুক্তি নিয়ে গঠিত নির্ণায়কটি হবে A22 A23 A32 A33। এখন আমি আর একটা নির্ণয় করি, যেমন এইটার বের করব A32 এর অনুরাশি কি হবে? এটা হবে তৃতীয় সারি বা দ্বিতীয় কলাম বার। তাহলে থাকলো কি A11 A13 A11 A13।
আর কি আমরা এটা নিচ্ছি, তাই না? তাহলে A21 A21 A23 এই হলো অনুরাশি। আর সহগুণকটা কি? সহগুণক হলো অনুরাশির আগে যথাযথ চিহ্ন বসালে আমরা কি পাই? সহগুণক পাই। তাহলে এবার আমরা আসি সহগুণক। তাহলে A11 এরই সহগুণকের বল, A11 এর সহগুণক একে সাধারণত ক্যাপিটাল A11 দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এটা কি হবে? -1^1 আমরা অনুরাশিটা বসাই দেব সরাসরি A22 A23 A32 A33। তাহলে আমাদের দেখো ওইটাই হবে A22 A23 A32 A3। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো এক্ষেত্রে A11 এর অনুরাশি যা সহগুণকতা, তাহলে যে সকল সারির যে সকল ভুক্তির অবস্থান তুমি যোগ করে জোড় পাবা, যেমন এটা প্রথম সারি প্রথম কলাম যোগ করলে কত হবে? 1 + 1 2 হবে। 1 + 2 যোগ করলে কি হবে? 3 হবে। তাহলে যদি জোড় পাও, সারি কলাম যোগ করে যদি জোড় পাও, সেই সকল ভুক্তিগুলির অনুরাশি এবং সহগুণক একই হবে। যেমন আমি প্রমাণ তোমাকে এখনই দেখা দিচ্ছি, এটা বের করবি। A32 এর সহগুণক, এটাকে আমরা বলবো A32 -1^3 + 2। তাহলে এখানে কি A11 A13 A21 A23 A11 A13 A21 A23। তাহলে এই হলো। তাহলে এখন দেখো এটা কি হচ্ছে? দেখি আমি ডান দিকে লিখি, -A11 A13 A21 A23। তাহলে কি এর আগে শুধু আমি যথাযথ চিহ্ন বসাইছি, যথাযথ চিহ্ন মানে সেটা নেগেটিভ আসবে। তাহলে A32 অনুরাশি আর A32 সহগুণকের মধ্যে পার্থক্য হলো এইটার মান যদি 5 হয়, তার আগে আমি শুধু যথাযথ চিহ্ন নেগেটিভ সাইন বসাই দেবো, তাহলে -5 হবে এর অনুরাশি। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা চলে যাব যে নির্ণায়কটা আমি উপরে লিখেছি তার বিস্তার। যে কোনো সারি বা যে কোনো কলাম বরাবর এই বিস্তার করা যায়। তাহলে এর বিস্তার তাহলে এটা হলো কি নির্ণায়কের বিস্তার। এবার হেডিং দি নির্ণায়কের বিস্তার। তাহলে যে কোনো সারি বা যে কোনো কলাম বরাবর আমরা বিস্তার করতে পারি। আর একটা জিনিস আমরা বিস্তারের ক্ষেত্রে খেয়াল করি যে কোন সারি বা কোন কলামে ভুক্তি শূন্য আছে কয়টা। যদি 2টা থাকে আমরা সেই কলামটা বা সেই সারিটাকে আমরা ধরে নেব, তাহলে আমাদের ক্যালকুলেশনটা ছোট হবে। কেন ক্যালকুলেশন ছোট হবে সেটা আমি তোমাদের দেখাই দিই। তাহলে এর বিস্তার করি। A11 ইন্টু A11 এর সহগুণক যোগ A12 ইন্টু A12 এর সহগুণক যোগ A13 ইন্টু A13 এর সহগুণক। আচ্ছা, তাহলে আমরা এখন নির্ণয় করি। দেখো A11 এর সহগুণক কি? A22 A23 A32 A33।
তাহলে A12 এর সহগুণকের চিহ্ন কি হবে? নেগেটিভ হবে, এই জন্য নেগেটিভটা আমি এখানে নিয়ে নিলাম A12। তাহলে আচ্ছা, আমি এইভাবে না করে এইভাবে করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। A12 ইন্টু নেগেটিভ সাইনটা আমি নিয়ে নিলাম। তাহলে এটা কি হবে? A12 এর সহগুণক হলো এটা বাদ যাবে, এটা বাদ যাবে, তাহলে A21 A21 A22 A23 A31 A33 প্লাস A13 এই কলাম সারি বাদ দিব, এই কলাম বাদ দিব। তাহলে A21 A22 A31 A32। তারপরে আমরা এবার দেখো কি হচ্ছে। A11 এটাকে আবার বিস্তার করব, তাহলে A22 ইন্টু এর সহগুণক, তাহলে A22 ইন্টু এর সহগুণক হলো A33। A23 চিহ্ন কি হবে? চিহ্ন হবে নেগেটিভ, তারপর আমরা এখানে দিলাম A23 ইন্টু A32 মাইনাস A12। এবার আবার দেখো A21 ইন্টু এর সহগুণক, A21 ইন্টু এর সহগুণক A33, আর A23 সহগুণকের চিহ্ন নেগেটিভ, কাজে কি হবে? A23 ইন্টু A31 যোগ A13। এখন আবার এই 2/2 কে কিন্তু বিস্তার করছে এখন এই নির্ণায়ককে, তাহলে A21 ইন্টু এর সহগুণক A32, A21 ইন্টু এর সহগুণক A32 যোগ, আমাদের চিহ্ন কিন্তু যোগ, কিন্তু A22 এর অবস্থান এখানে A22 লেখা আছে, কিন্তু এর অবস্থান কিন্তু আমাদের কি? এর অবস্থান হলো 21। প্রথম সারি দ্বিতীয় কলাম, প্রথম সারি দ্বিতীয় কলাম 1 আর 2 যোগ করলে কয়টি? তাহলে -1 এর উপরে 3 যদি আমি দিই তাহলে নেগেটিভ হবে, এই জন্য এই চিহ্ন কিন্তু হবে -A22 ইন্টু A31। এখন যেহেতু এগুলো সব প্রতীক, এখানে আমি নির্দিষ্ট কোনো সংখ্যা পাবো না, কিন্তু আমরা প্রসেসটা জানলাম প্রিয় শিক্ষার্থীরা। তাহলে এইভাবে আমরা কিন্তু আমাদের নির্ণায়কের অনুরাশি, সহগুণক এবং বিস্তার করতে পারি। আর এখানে দেখবা তোমরা যে কোনো বইয়ে নির্ণায়কের মোটামুটি 8টি ধর্ম আছে, এই ধর্মগুলি খুব ভালোভাবে বুঝবে আর কি। আচ্ছা, আমাদের সময় খুবই কম, আমি শুধু তোমাদের ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করার যে পদ্ধতি, সেই পদ্ধতিটা তোমাদের একটু বলি। আর তোমাদের কিন্তু ইনভার্স ম্যাট্রিক্স পরীক্ষায় আসবে, যে ম্যাট্রিক্সের থেকে ম্যাট্রিক্সের গুণ এবং ইনভার্স ম্যাট্রিক্স খুব ইম্পর্টেন্ট। আর নির্ণায়কের বিভিন্ন ধরনের অঙ্ক আছে, যেগুলো ইতিমধ্যে আমি আগে করেছি, সেই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। এবং দেখবা যে বিভিন্ন সালে বিভিন্ন বোর্ডে বিভিন্ন সালে যে সকল অঙ্ক, সাধারণত কিছু কিছু অঙ্ক আছে সেটা সব সময় আসে, বা ওই ধরনের অঙ্কগুলি আসে। আমরা গণিত সবসময় ক্রিয়েটিভ কোশ্চিন, মানে অলওয়েজ ক্রিয়েটিভ, এই ক্রিয়েটিভ আকারের এখন কোশ্চিন করা হচ্ছে, কিন্তু আগে থেকে এটা ক্রিয়েটিভ। যাই হোক, এরপরে আমরা চলে আসি ইনভার্স ম্যাট্রিক্স। ইনভার্স ম্যাট্রিক্স এ যদি একটা বর্গ ম্যাট্রিক্স হয়, এবং এর ডিটারমিন্যান্ট নট ইকুয়াল টু 0 হয়, তাহলে এ হলো বর্গ ম্যাট্রিক্স। তাহলে ডিটারমিন্যান্ট নট ইকুয়াল টু 0 হয়, তাহলে A ইনভার্স ইকুয়াল টু 1/ডিটারমিন্যান্ট অফ A ইন্টু অ্যাডজয়েন্ট অফ A। এখন অ্যাডজয়েন্ট অফ এটা কি? অ্যাডজয়েন্ট হলো A বর্গ ম্যাট্রিক্স, এর নির্ণায়ক হলো ডিটারমিন্যান্ট অফ A। এই নির্ণায়কটির যতগুলি সহগুণক পাওয়া যায় তাদের নিয়ে যতগুলি সহগুণক পাওয়া যায় আমি সেটা করি। A11 A12 A13 A21 A22
A23 A31 A32 A33 এর অ্যাডজয়েন্ট বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স, ভিন্ন ম্যাট্রিক্স। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ হলো এ বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়ক হলো এ। এই নির্ণায়কের 9টা ভুক্তি, যদি 3/3 9টা ভুক্তির 9টি সহগুণক আছে, 9টি সহগুণক নিয়ে যে ম্যাট্রিক্সটি পাবো তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে বলা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ। আমি আবারও বলছি, একটি বর্গ ম্যাট্রিক্স হলো এ, এর ডিটারমিন্যান্ট যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে আমরা সেখান থেকে ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে পারি। ইনভার্স ম্যাট্রিক্স হলো এ ইনভার্স 1/ডিটারমিন্যান্ট অফ এ ইনটু অ্যাডজয়েন্ট অফ এ। এখানে কিন্তু ডিটারমিন্যান্টের ভ্যালু বসাবো, আর এই বর্গ ম্যাট্রিক্স থেকে যে নির্ণয় পাবো প্রত্যেকটা নির্ণায়কের সহগুণক আমরা 9টা ভুক্তি 9টা সহগুণক আমরা নির্ণায়কের এখানে বসাই দিব। বসানোর পরে তার ট্রান্সপোজ বের করবো। ট্রান্সপোজ নির্ণয় করার পরে এই ডিটারমিন্যান্ট এই ভ্যালু দিয়ে প্রত্যেকটা ভুক্তিকে গুণ করে দিব। গুণ করে দিলে যে ম্যাট্রিক্সটা আমরা পাবো সেই ম্যাট্রিক্সটাই হলো এ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স। প্রিয় শিক্ষার্থীরা, এর কিছু বৈশিষ্ট্য আছে। ইনভার্স ম্যাট্রিক্সের বৈশিষ্ট্যটা এমসিকিউ আকারে আসে, এইটা আমরা একটু দেখি। ইনভার্স ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য বা বিপরীত ম্যাট্রিক্সের এক, দুই, তিন, চার। তাহলে দেখো তার উপরে আবার যদি ইনভার্স হয় তাহলে পূর্বের ম্যাট্রিক্সটা ফেরত এ বি এ আর বি এর গুণফল। এ ইনভার্স যদি নিই তাহলে বি ইনভার্স আলাদা আলাদা ভাবে বি ইনভার্স এবং এ ইনভার্স নির্ণয় তাদের যে গুণফল তার সমান হবে। একটা ম্যাট্রিক্স আছে তার ট্রান্সপোজ নিলাম, তারপরে ইনভার্স আমরা নির্ণয় করলাম, তাহলে যে ম্যাট্রিক্সটা পাবো এই ম্যাট্রিক্সটির ইনভার্স নির্ণয় করে তার ট্রান্সপোজ নিলেও একই পাবো। এরপরে আমরা চলে আসি বি এ ইনভার্স বি ইন্টু এ ইনভার্স সমান হলো বি, অর্থাৎ এ ইনভার্স ইকুয়াল টু আই। তাহলে আর একটা আমি 5 নাম্বার লিখি, এ ইনভার্স ইকুয়াল টু হলো আই, আইডেন্টিটি ম্যাট্রিক্স। আর বি আই সমান হলো বি আই সমান হলো বি। এরপরে আছে ধরো এই মোটামুটি মৌলিক এই কয়টা, আরো একটা আছে এ বি সমান সি হলে A equal to CB inverse and B equal to হলো A inverse C। 2/2 আকারের ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয়, এটা এমসিকিউ তে আসে। 2/2 আকারের, তাহলে এটা আমি মুছে দিই। সহজ পদ্ধতি একদম 2/2 আকারের। টু বাই টু আকারের ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়। বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়। তাহলে আমরা ধরো একটা ম্যাট্রিক্স নিলাম এ বি সি ডি, অতএব এ ইনভার্স সমান 1 ডিটারমিন্যান্ট অফ এ অ্যাডজয়েন্ট অফ এ। এভাবে আমরা করতে পারি, অথবা সরাসরি সূত্র আমরা যদি বসাই 1/AD মাইনাস বিসি। এখানে যেটা হবে এই মুখ্য কণের ভুক্তিগুলা কি হবে,
স্থান পরিবর্তন করবে। আর এখানে হলো মাইনাস বি মাইনাস সি হবে, মাইনাস বি মাইনাস সি হবে, ডি এ মাইনাস বি মাইনাস সি হবে। তাহলে এই ইনভার্স আমরা নির্ণয় করে ফেললাম। এটা একটা গেল। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আসলে যেগুলো আমরা প্রায় 20টি ক্লাসে সম্পূর্ণ করি, অর্থাৎ ম্যাট্রিক্স এবং নির্ণায়ক হয়তো 12টি ক্লাস, সরল রেখাও আমরা 12টি ক্লাসে সম্পূর্ণ করি, সেটা আসলে একটি ক্লাসে শেষ করা সম্ভব না। যেহেতু আমার সরল রেখার বিষয়টাও আজকে আলোচনার অন্তর্ভুক্ত আছে, আমি তোমাদের কয়েকটি বেসিক জিনিস তোমাদের এখানে একটু বলবো। যে তোমাদের ভাইভাতে অনেক সময় বলা হয় যে সরল রেখার সাধারণ সমীকরণ লেখো, সরল রেখার সাধারণ সমীকরণ লিখো, তখন এবং সেখান থেকে এটাকে ব্যাখ্যা করো, সরল রেখার সাধারণ সমীকরণ লিখো এবং সেটা ব্যাখ্যা করো। তখন কিন্তু আমরা, এবং চিত্র এঁকে ব্যাখ্যা করতে বলা হয়, তখন কিন্তু আমরা অনেকেই পারি না। যেমন সরল রেখার সাধারণ সমীকরণ, আর একটা হলো ঢাল আকৃতি। ঢাল আকৃতি কি? y ইকুয়াল টু হলো mx প্লাস সি, y ইকুয়াল টু mx প্লাস সি। তাহলে এখানে আমি ধরো একটা রেখাটা নিলাম, এটা হলো m, তাই না? এটা হলো m। আর আচ্ছা, আমি রেখাটা সিটা পজিটিভ দেখাই, এই জন্য আমি মুছে দিলাম। তাহলে এটা হলো এক্স অক্ষ, মূল বিন্দু এক্স প্রাইম, ওয়াই, ওয়াই প্রাইম, এই অংশটুকু হলো সি। আর এই যে কোণ, এটা হলো থিটা। আর কি? আর চলক হলো এক্স আর ওয়াই চলক। তাহলে এখানে এম হলো ঢাল, সরল রেখার ঢাল, আর সি হলো ধ্রুবক। তাহলে বিভিন্ন ভাইভাতে তোমাকে হয়তো জিজ্ঞেস করা হবে, যে কোনো ভাইভাতেই তুমি উচ্চ মাধ্যমিকে যে ব্যবহারিক আছে, ব্যবহারিকেই তোমাকে হয়তো বলা হবে যে সরল রেখার আদর্শ সমীকরণ লিখো। তখন তুমি প্রথমে সবাই আমরা যেটা করি, ঢাল আকৃতির সমীকরণ লিখি। তো ঢাল আকৃতির সমীকরণ লেখা আসলে এটাকে ঢাল আকৃতি কেন, তো ঢাল আকৃতি কেন বলা হয়? কারণ এখান থেকে সরাসরি ঢাল, সরল রেখার ঢাল। সরল রেখা ঢাল কাকে বলে? কোন সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক ট্যানজেন্টকেই সরল রেখার ঢাল বলে। সরল রেখা আবার মনে করো, বলো না কেউ, অনেক স্টুডেন্ট দুষ্টামি করে বলে তার যুদ্ধক্ষেত্রে আত্মরক্ষার জন্য আমরা যা ব্যবহার করি সেটাই হলো ঢাল। কিন্তু তোমাকে সেক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে ঢাল আমরা বলছি, আমরা কি জানতে পারছি? আমরা জানতে পারছি সরল রেখার ঢাল। তাহলে সরল কোন সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক ট্যানজেন্টকে ঢাল বলে। তাহলে এম সমান সমান কি হবে? ট্যান থিটা হবে। আর ধ্রুবক সিটা কি? ধ্রুবক সি হলো ওয়াই অক্ষের রেখাটি দ্বারা, ওয়াই অক্ষের কর্তিত অংশ, রেখাটি দ্বারা ওয়াই অক্ষের কর্তিত অংশ। এখন যদি এই কর্তনটা মূলবিন্দুর উপরে হয় তাহলে ধনাত্মক হবে, দিয়ে যায় তাহলে এর মান শূন্য হবে। তাহলে আমরা এটা শিখলাম। এইবার আমরা চলে যাব কি আকৃতি? সহগ আকৃতি। তাহলে সহগ আকৃতি, সহগ আকৃতি কেন বলা হয়? সরাসরি সরল রেখা থেকে এক্স এর সহগ, ওয়াই এর সহগ এবং ধ্রুবক পদ আমরা পাই। তাহলে 2 নম্বরে আমরা এখানে যাব সহগ আকৃতি। সহগ আকৃতি কি? এক্স
প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু। এখন যদি তোমাকে বলা হয় যে এখান থেকে তুমি ঢাল বের করো এবং ওয়াই অক্ষের প্রতিটা অংশ বের করো, তাহলে কি করবা? এখান থেকে তুমি বলবা ইমপ্লাইজ দ্যাট বি ওয়াই ইকুয়াল টু হলো মাইনাস এক্স মাইনাস সি। এখান থেকে আমরা বের করবো ওয়াই ইকুয়াল টু মাইনাস এ বাই বি এক্স, আর এখানে হলো মাইনাস সি বাই বি। আচ্ছা, তাহলে এখানে মাইনাস বি বাই, তাহলে এখানে এম সমান হলো মাইনাস বি বাই এ এবং সি সমান হলো, আমরা এটার নাম সি1 দিই, এটার নাম সি1 দিই, তাহলে আমাদের সি সমান হবে মাইনাস সি1 বাই বি। ঠিক আছে, এটাকেও আমরা ঢাল আকৃতিতে রূপান্তর করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এই হলো সরলরেখার ঢাল, সরলরেখার আদর্শ সমীকরণ। সেটা কি? দুটো আকৃতি, একটা হলো সহগ আকৃতি এবং ঢাল আকৃতি। তোমাদের আজকে আসলে আমাদের সময় শেষ। দীর্ঘ সময় গণিত ক্লাস শুধু ক্যালকুলেশন করা, এটা আসলেই হয়তো অনেকের জন্য সমস্যা হতে পারে যে আমরা একটানা তখন হয়তো ক্লাস মনোযোগ নাও ধরতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, এই জন্য ক্লাসটি আমি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমরা যে বিষয়গুলি শিখলাম সেই বিষয়গুলি আমরা এর আগে বিশদভাবে আমরা শিখেছি। সেই ক্লাস এবং সহ আজকের যে আমি ক্লাসটি নিলাম, এই ক্লাসে আশা করছি তোমাদের কিছু উপকার হবে। এরপরে যদি আমি এরপরে কখনো ক্লাস পাই বা তোমাদের যদি অফলাইনে ক্লাস শুরু হয়ে যায়, তাহলে হয়তো আমরা ক্লাসে এই বিষয়গুলি নিয়ে অর্থাৎ ম্যাট্রিক্স নির্ণায়ক এবং সরল রেখা নিয়ে আরো বিশদ আলোচনা করতে পারবো। আর তোমাদের আমি একটি কথা আবারও বলছি, তোমরা হয়তো অ্যাসাইনমেন্ট নিয়ে অনেকে এখন অনেক ব্যস্ত আছো। অ্যাসাইনমেন্টের পাশাপাশি তোমাদের কিন্তু এই যে আমাদের যে 6টি চ্যাপ্টার, এই 6টি চ্যাপ্টার খুব পুঙ্খানুপুঙ্খভাবে সুন্দরভাবে শেষ করে রাখতে হবে। এটা ভবিষ্যতের পাথেয় হিসাবে, কারণ আমাদের উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দিতে হবে এবং অ্যাডমিশনের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। কাজে এখন থেকে যদি আমরা এই বিষয়গুলি সচেতন থাকি, পরে দেখবা যে মাথার উপরে তোমার উচ্চতর গণিত প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র বোঝা হয়ে দাঁড়াবে না। সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশা রেখে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।